ছাত্ররাই আগামীর নেতৃত্ব গ্রহণ করুক। আপনার কাছে প্রশ্নটা আরেকটু বাড়িয়ে দিয়ে যায়, সেটা হচ্ছে সরকারে থেকে নতুন দল, এটা বিগত কয়েকদিনের আলোচনা। এই যে সরকারে থেকে নতুন দল, এটাকে কিভাবে দেখেন? পদত্যাগের বিষয় নিয়েও আলোচনা হচ্ছে এবং যদিও একদম সবশেষ আমাদের তথ্য উপদেষ্টা বলেছেন পদত্যাগ কিংবা দল গঠনের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বাট প্রশ্নটা হচ্ছে নেক্সাসে সরকারের আনুকূল্য থাকছে তো? এখন যে প্রক্রিয়াটা হচ্ছে, নতুন যে রাজনৈতিক দলটি গঠন করবার কথা, প্রশাসনের নানামুখী সহযোগিতায় আছে, জেলা প্রশাসক পর্যায়ে সেটা হচ্ছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যন্ত মিটিং হচ্ছে, এই অভিযোগ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আসছে। কি বলবেন আপনি? একটা বিষয় হচ্ছে যে ক্ষমতায় থেকে রাজনৈতিক দল করবার ইতিহাস বাংলাদেশে নতুন না। প্রশ্ন হচ্ছে যে সেই সকল অভিজ্ঞতার জায়গা থেকে আজকে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি, পার্টিকুলারলি গণ অভ্যুত্থানের পরবর্তী বাস্তবতায়, সেখান থেকে আমাদের সবার প্রত্যাশা হচ্ছে যে রাজনৈতিক পরিপক্কতার আচরণ আমাদের সামনে ফুটে তুলতে হবে। কারণ দিন শেষে তারা যদি দল করেও তাদের এই দলের যে লেগাসি ক্যারি করতে হবে, তাদের যে কিছু কালো নাম, তারপরে অসম্মানজনক নাম, তাদের ফিউচার পলিটিক্সে কিন্তু এটা ক্যারি করতে হবে। তো এই জন্য তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যারা নতুন দল করছেন, তারা কি কোনো কালো বিড়ালের ইতিহাস ক্যারি করবেন, না তারা আসলে গণ অভ্যুত্থানের স্পিরিটে নিজেদের রঙে ফুটে উঠবেন। তো সেই জায়গাতে যারা দল করছেন তাদের দায়িত্ব হচ্ছে তারা যে গণ অভ্যুত্থানকে ধারণ করে জনগণকে সাথে নিয়ে জনগণের মধ্য থেকে দল করছেন, সেই বাস্তবতাটা আচরণ দিয়ে, কাজ দিয়ে প্রমাণ করে দেওয়া। আর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে সে যে একটা মাযহাব নিরপেক্ষ সরকার, তার যে আসলে পছন্দের কোনো মাযহাব নাই, এই জায়গাটা সকল রাজনৈতিক দলের কাছে পরিষ্কার থাকতে হবে। প্রফেসর ইউনূসের যে ইন্টারভিউটা আজকে বাংলাতে আমি পড়েছি, এটার ইংরেজি ভার্সনটা আমি এখনো পড়ি নাই। ইংরেজি ভার্সনটা এক্স্যাক্টলি পড়ার পরে আমি এটার উপর পার্টিকুলারলি কমেন্ট করতে পারবো। কিন্তু আমরা যেটা প্রত্যাশা করছি যে কোনো রাজনৈতিক দলের কাছে যেন এটা মনে না হয় যে এই সরকারটা তার সরকার না, এই সরকার যে নির্বাচনটা আয়োজন করতে যাচ্ছে এখানে তার প্রতিনিধিত্ব থাকবে না। এই মিরর ইমেজটা যেন কোনো রাজনৈতিক দলের কাছে থেকে চলে না যায়। কারণ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমরা যারা বড় জায়গা থেকে করেছি আর ছোট জায়গা থেকে করেছি, সবাই কিন্তু ডট আকারে এই সরকারকে নিজের মনে করি। অতএব এই নিজের মনে করা সরকারটা যেন পর না হয়ে যায় নির্বাচনের পর পর্যন্ত। তো সেই জায়গাতে বোধ করছি যে আমাদের সবার আচরণ, নতুন যারা দল করবেন তাদের আচরণ এবং অন্তর্বর্তীকালীন সরকারের আচরণটা যেন সেইখানে মাযহাব নিরপেক্ষ থাকে। প্রথম আলো আগের প্রশ্নের একটু করি। আপনার প্রথম আলো ইংলিশ যে ট্রান্সক্রিপ্টটা দিয়েছে এটা পড়লাম মাত্র। এই পুরো ট্রান্সক্রিপ্টটা যথেষ্ট কনফিউজিং ইংলিশ ওয়াইজ এবং কন্ট্রাডিক্টরি মনে হয়েছে আর কি। এখন এবং আগে পরের প্রশ্নের সাথে কোনো পাচ্ছি না আর কি, যে মানে একটা সাথে যে আর একটা ফলো আপ কোয়েশ্চেন। এখানে উনি কিন্তু একটা জায়গাতে খুব পরিষ্কার করে বলেছেন যে আমার টোটাল অ্যাডমিনিস্ট্রেশনে আমি ইউনিটি অফ দ্য নেশনকে ফোকাসে রেখেছি, জাতীয় ঐক্যমতের জায়গাটা। কিন্তু আবার ছাত্রদের ব্যাপারে বলছে যে ছাত্ররা যখন দল করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে, তিনি বোধ করেছেন ওয়েল তুমি রক্ত দিয়ে এত কিছু করেছো, কেননা ওয়াই ডোন্ট ইউ টেক এ চান্স। আবার ছাত্রদেরকে সে অ্যাডভাইসও করছে যে তোমরা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তোমাদের ট্রান্সপারেন্সি মেনটেন করতে হবে, অন্যরা যেভাবে ক্যারিয়ার পলিটিক্সে গিয়ে এদিক সেদিক করে তোমরা সেরকম করবা না। তো আবার এইটাও সে মানে মনে হচ্ছে যে এই রিলেটেড একটা কনভারসেশনকে সে ওখানে রেফার করার চেষ্টা করেছে। তো এইটা ইন্টারভিউটা খুব ছোট, তো আমার কাছে মনে হয়েছে যে সাকিব ভাই যেভাবে কাইন্ডলি বলেছেন যে এটা আসলে খুব ভালো কোনো ক্লিয়ার পিকচার দিচ্ছে না এবং খুব মনে হচ্ছে খুব তাড়াহুড়ো করে কথা বলা কিছু জায়গা আর কি, ব্যাখ্যার কথা বলেছেন। হ্যাঁ, তো সেই জায়গাটাতে আমি বোধ করছি যে এটার একটা ব্যাখ্যা আসাটা হচ্ছে খুবই জরুরি, দ্য কুইকেস্ট পসিবল টাইমের ভিতরে। এটা হচ্ছে ক্রেডিবিলিটির কোশ্চেনটাকে হ্যান্ডেল করতে সুবিধা হবে। জি, আরেকটি বিষয়, সুবিধাবাদী গোষ্ঠী তো সবসময় ঘোলা পানিতে মাছ শিকারে এবং প্রতিবেশী দেশ তো ওত পেতে আছে এবং তারা নানানভাবে যেভাবে অপপ্রচার চালাচ্ছে, আবার সেখানে থেকে রাজনৈতিক কর্মসূচি দিচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী, পতিত সরকারের প্রধানমন্ত্রী। এই বিষয়টাকেই আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, মানে কর্মসূচি কিভাবে দিচ্ছে, ধরেন একটা তো হরতাল হয়ে গেল এবং হরতালটা তো ব্যাপক সফল হয়েছে।
যুক্তরাষ্ট্রে বিশেষ করে যুক্তরাষ্ট্রে তারা তো দেখলাম মানে প্রায় 8-10 জন মোমবাতি নিয়ে একটা ব্যানার নিয়ে হরতাল করেছে। ওটার কারণে আমরা দেখলাম যে লস অ্যাঞ্জেলেসে আগুন লেগে গেছে। হরতাল এত সফল ছিল যে হলিউড পুড়ে ছারখার হয়ে গেছে। একই সময় দেখলাম নর্থ আমেরিকার উত্তরাঞ্চলে ব্যাপক তুষারপাত হয়েছে। নিউ ইয়র্ক থেকে শুরু করে ভ্যানকুভার, কানাডার উত্তরাংশ সবকিছু বরফে ঢেকে গেছে। আবার একই সময় দেখলাম যে হরতালের ইনফ্লুয়েন্সের কারণে মার্কিন প্রশাসন সরকার পরিবর্তন হয়ে গেছে ওখানে। বাংলাদেশে পরিবর্তন হয়নি, কিন্তু আমেরিকাতে কিন্তু হরতালের কারণে সরকার পরিবর্তন হয়ে গেছে। ইতিমধ্যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্ব নিয়েছে ওখানে। তো মানে আওয়ামী লীগের হরতালের কারণে ওখানে কিন্তু সরকার পরিবর্তন হয়ে গেছে। তো যেটা হয়েছে যে আর ট্রাম্প যেহেতু মোদির বন্ধু, দুজনে মিলে সার্টেনলি বাংলাদেশের ব্যাপারে হাসিনার পক্ষে কোনো না কোনোভাবে তারা সাহায্য করবেন বলে আমরা আশা রাখি আর কি। তো এই বাস্তবতায় হরতাল চলুক, এভাবে হরতাল চলতে চলতে যদি ধরেন প্রতি 2-4-6 মাস পর পরে ওয়াশিংটনে সরকার বদল হয়, দিল্লিতে বদল হয়, একসময় বাংলাদেশে ঢাকাতে বদল হয়ে যাবে। তো আওয়ামী লীগের এই ধরনের হরতাল চলুক, মিষ্টি বিক্রি টিক্রি হোক, সবাই মিলে খাইটাই, কিন্তু আপাতত খুব মোটা দাগে এটা নিয়ে মানে আমরা কথা বলে ঘুম নষ্ট করবার কোনো কারণ দেখতে পাচ্ছি না আর কি। ব্যারিস্টার ফুয়াদ, বিচারের যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, সরকার তো সংস্কার এবং বিচারের বিষয়টাকেই গুরুত্ব দিচ্ছিল। যে বিচারের প্রক্রিয়া হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান যিনি বিচারক, তিনি কিন্তু আজকে উষ্মা প্রকাশ করেছেন। প্রসিকিউশন সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরকে স্পষ্ট বলেছেন যে পুলিশ কার্যত আসামি ধরবার কোনো উদ্যোগই নিচ্ছে না। এই যে বিচার প্রক্রিয়া সংস্কার, এই বিষয়ে কি বলবেন আপনি? দেখেন, বিচার কারা করবেন, বিচার করার একটা অনুষঙ্গ হচ্ছে আপনার তদন্ত করবার জন্য যে মানের সিরিয়াস ইনভেস্টিগেটিভ অফিসার দরকার আপনার সিআইডিতে এবং আদার জায়গাগুলোতে, সেখানে তো টোটাল কলাপস করেছে গত 16 বছরে। ভালো তদন্ত কর্মকর্তা পাওয়া যাচ্ছে না, যাদেরকে সরকার থেকে দিয়েছে তারা খুব প্রফেশনালি সার্ভ করছেন না। এর বাইরে একটা সমস্যা হচ্ছে যে গোয়েন্দা সংস্থাগুলো হেল্প করছেন না, পার্টিকুলারলি জিয়াউল হাসান যেখানে দায়িত্ব পালন করেছেন, যে আপনার এনটিএমসি যেটা ছিল, তো সেই জায়গা থেকে তথ্য উদ্ধার করে উপযোগী করে এভিডেন্সের উপযোগী করে কোর্টে প্রেজেন্ট করবার জন্য যে আন্তর্জাতিক মান, প্রসিডিউরাল ফেয়ারনেস দরকার, যেটা যেন কখনো প্রশ্নের মুখোমুখি না পড়ে, সেই জায়গাতে যথেষ্ট লজিস্টিক্সের ঘাটতি আছে। সরকারের পক্ষ থেকেও আপনার 2-3টা বিষয় আমরা বিভিন্ন সময় শুনলাম যে অর্গানোগ্রাম সাফিসিয়েন্ট না, আবার অর্গানোগ্রামে সাফিসিয়েন্ট লোকবল দেবার জন্য যে টাকা পয়সা দরকার ট্রেজারিতে, এই পরিমাণ সাফিসিয়েন্ট বাজেট নাই আবার মন্ত্রণালয়ের। তো সব কিছু মিলায় আপনি দেখেছেন যে গত কয়েকদিন আগে আমরা প্রধান বিচারপতিকে দেখলাম বিল্ডিংয়ের কাজ কতটুকু এগোলো, রং টং করা শেষ হইল কিনা, এগুলো আবার দেখতে গেছেন। তো এর মানে হচ্ছে যে ন্যূনতম লজিস্টিক্স যেটা থাকার কথা ওখানে ট্রাইব্যুনালে, সেটা আমরা সাফিসিয়েন্টলি দেখতে পাচ্ছি না। তো সেই জায়গাতে বিচার তো একটু স্লো হয়ে গেছে, কিন্তু আমি যতটুকু দেখতে পাচ্ছি যে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম খুব সিরিয়াসলি প্রফেশনালি কাজ করবার চেষ্টা করছে। আমরা টপিক অ্যাডম্যানকে দেখলাম, আপনার যে কনসালটেন্ট লয়ার আছেন, তিনি প্রত্যাশার কথা জানিয়েছেন ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে, এক্সপেকটেশনের কথা উনি বলেছেন। তো সব মিলিয়ে বিচার কিন্তু ইনসাফ কিন্তু একটা জটিল জায়গা, যে জনগণের আকাঙ্ক্ষা থাকতে পারে যে আমি খুব তাড়াতাড়ি বিচার দেখতে চাই, কিন্তু ওই জিয়াদাল মালুম আর ওই আগের সময় যে আমরা দেখছি যে আমরা খাড়ায় যাইমো আপনি আমাকে বসায় দিবেন, এই টাইপের বিচার আমরা দেখতে আসলে প্রস্তুত না। তো এই জন্য ইনসাফ আমরা যেটা বারবার বলে আসছি যে খুব সিরিয়াসলি একটা জুডিশিয়াস ট্রায়াল হইতে হবে, যেটা নিয়ে দেশে বিদেশে যেন কোনো প্রশ্নের অবস্থান তৈরি না হয়। হাসিনা আমাদের রাজনৈতিক শত্রু, হাসিনাকে নিয়ে আমরা প্রচুর কথা বলেছি, কিন্তু হাসিনাকে যদি কখনো যাবজ্জীবন সাজা অথবা ফাঁসি দেবার প্রশ্ন আসে, সেটা দেবার জন্য যে প্রসিডিউরাল ফেয়ারনেস থাকতে হবে, সেটা শত্রুর ক্ষেত্রেও শতভাগ ন্যায্যতার সাথে এনশিওর করতে হবে। এই ব্যাপারে রাষ্ট্র আকারে আমরা ফেল করলে যেটা হবে, ঠিক আমরাও তো হাসিনা হয়ে গেলাম, আমরাও তো আওয়ামী লীগের মতোই হয়ে গেলাম। তো ইনসাফের জায়গাটা খুব সিরিয়াস একটা ব্যাপার। আপনি ইনসাফের কথা জলদি সময় এবং মানে প্রসিডিউরাল ফেয়ারনেস দুটাকে একটা ভারসাম্যের মধ্যে এনে বিচার করতে হবে। আপনি ইনসাফের কথা বলছেন, সরকারের কেউ কেউ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করবার কথাও বলছে, আবার ছাত্র নেতৃত্ব যারা তারা স্পষ্ট করে বলছেন আওয়ামী লীগের
নির্বাচন করবার কোনো সুযোগ নাই, কি বলবেন? দেখেন, প্রথমত ডিসাইড করতে হবে যে আওয়ামী লীগ আসলে রাজনৈতিক দল কিনা। হ্যাঁ, যদি রাজনৈতিক দল হয় তাহলে দেশের সংবিধান, ইন্টারন্যাশনালি যে কনভেনশন আছে অন সিভিল পলিটিক্যাল রাইটস, ফ্রি ইলেকশনে অংশগ্রহণ করবার যে ম্যান্ডেট আছে জাতিসংঘের, এই জায়গাগুলোর এখতিয়ারের ভিতরে পড়বার প্রশ্ন আসে। আপনি মানুষ হইলেই আপনার 2500 ক্যালোরি খাবার নেবার প্রশ্ন আসবে। রাইট। তো প্রশ্ন হচ্ছে যে গত 16 বছরের আমলনামা ঘাটার পরে আওয়ামী লীগ আসলে রাজনৈতিক দল আছে কিনা, এই ব্যাপারে গণ অভ্যুত্থানে একটা পরিষ্কার ম্যান্ডেট চলে আসছে। যে নির্বাচিত না, যে গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, জনগণের উপরে ব্রুটালিটি ক্র্যাকডাউন করেছে, জাতীয় পার্টি 14 দলকে মিলে একটা কালেকটিভ সিদ্ধান্ত নিয়েছে, গণভবনে কারফিউ জারি করেছে, শুট অন সাইট পলিসি এনফোর্স করেছে, তারা আসলে রাজনৈতিক দলের মর্যাদা পেতে পারে কিনা, এই প্রশ্নটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল রাজনৈতিক দলকে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। যদি সে রাজনৈতিক দল হয়, তখন তার রাজনৈতিক দল হিসাবে যে যে ন্যায্য অধিকার পাওনা হবে, সেই পাওনা নিয়ে আলোচনা হবে। তার আগ পর্যন্ত হচ্ছে সে একটা গণহত্যাকারী, সে একটা গণতন্ত্র হত্যাকারী, মানবতা বিরোধীর অপরাধে যে যার ব্যাপারে আলোচনা চলছে বিচারের জন্য আইসিটিতে, সে একটা কনভিক্টেড ক্রিমিনাল এন্টিটি। এখন আমরা অপেক্ষা করতে চাচ্ছি যে আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদের বিচারের পাশাপাশি ট্রাইব্যুনাল আওয়ামী লীগকে দল আকারে তার ব্যাপারে কোনো জাজমেন্ট দেয় কিনা। অসংখ্য ধন্যবাদ। সেই উপরে নির্ভর করতে হবে আওয়ামী লীগ কোন কোন অধিকারের জন্য ন্যায্যতা ভিত্তিতে পেতে পারে। স্টেক হোল্ডারদের সঙ্গে সরকারের দূরত্ব যদি বাড়ে, সেই ক্ষেত্রে আগামী দিনের রাজনীতির যে উত্তাপ, সেটি তো বাড়তে থাকবে রাজপথে। কি আশঙ্কা করছেন বা কি সম্ভাবনা দেখছেন? না, আমি খুব জটিলতা আসলে দেখতে পাচ্ছি না, বরং আমি পারসিস্টেন্টলি যে কথাটা বলেছি যে বিএনপির যে 111-এর ট্রমাটা আছে, এইটা অন্তর্বর্তীকালীন সরকারকে অনার করা দরকার। যে বিএনপির একটা সিরিয়াস কনসার্নের জায়গা আছে, কারণ ওই যে সিঁদুরে মেঘ দেখলে সে বারবার ভয় পাচ্ছে, এবং তার ভয় পাওয়ার ন্যায্যতা আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ন্যাশনাল ইউনিটির কথা যিনি ওটা বারবার বলেছেন, বিজয় দিবসের জাতির উদ্দেশ্যে যে ভাষণে উনি বলেছেন যে একটা জাতীয় ঐক্যমতের কমিশন হবে, যেটা উনি নিজে চেয়ার করবেন, অন্যান্য সংস্কার কমিশনের রিপোর্টগুলো আসবার পরে এই রিকমেন্ডেশনগুলো নিয়ে উনি বসবেন, এবং ফাইন্যান্সিয়াল টাইমসের সাথে উনি একই কথা বলেছেন আবার নতুন করে, যে ন্যাশনাল ইউনিটি ওনার কোর। তো সেই জায়গাটা যেন বহাল থাকে, এইটা আমরা দেখতে চাই, এখানে যেন ভেঙে না যায়। কারণ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর ভিতরে যদি ঐক্য নষ্ট হয়, তাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, তাতে আওয়ামী লীগের পুনর্বাসনটা সহজ হবে। সরকার তো নির্বাচনের দুটি দরজা খুলেছে, একটা হচ্ছে ন্যূনতম সংস্কারে বছরের শেষ দিকে নভেম্বর ডিসেম্বরে, কিংবা যদি কাঙ্ক্ষিত সংস্কার হয় সেই ক্ষেত্রে আগামী বছর মাঝামাঝি, অর্থাৎ জুন জুলাই আগস্টে। তো কি মনে করেন আপনি? আমি এখানে কোনো সমস্যা দেখতেছি না। তো মানে মূল বিষয়টা হচ্ছে ঐক্যমতের ব্যাপার। যদি স্টেক হোল্ডাররা, অংশীজনরা বোধ করছেন যে আগামী জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন করে ফেলা যাবে, তাহলে এবং সবাই যদি একমত হয় করে ফেলার ব্যাপারে, কিন্তু সংস্কারের যে গতি বা যে সংস্কার দৃশ্যমান, আপনি তাতে কি সন্তুষ্ট? না, সংস্কার তো শুরু হয় না। ইনফ্যাক্ট সংস্কার শুরু হবার প্রথম জায়গাটা হচ্ছে সংস্কার কোথায় করতে হবে সেটা আইডেন্টিফাই করা। প্রসেসটা শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংলাপ হয়েছে, সেখানে যে পরামর্শগুলো এসছে, 50+ সংস্কার কমিশন করবার পরামর্শ এসছে। সরকার 15-16টার মতো করেছে সোফার। এর ভিতরে ধরেন 4টা রিপোর্ট দিয়েছে, বাকিগুলো 15 তারিখের মধ্যে রিপোর্ট দেবার কথা। রিপোর্ট পেলে পরেই তো আপনি একটা ডিসকাশন, টকিং পয়েন্টটা পাচ্ছেন যে সংস্কার এই এই জায়গাগুলোতে করা দরকার। দরকারের প্রশ্নের পরে আলোচনা হচ্ছে যে অংশীজনরা এই দরকারের সাথে একমত কিনা, অংশীজনরা কতটুকুতে একমত আর কতটুকুতে দ্বিমত। যতটুকুতে একমত, এই ব্যাপারে তার পরের প্রশ্ন আসবে যে এটা কিভাবে হবে, কোন প্রসেসে হবে। যতটুকুর ব্যাপারে দ্বিমত, সেই দ্বিমতটা কি অন সাবস্ট্যান্স না অন টাইম, যে আমি মানে ইন প্রিন্সিপাল এই সংস্কারের পক্ষে না, এগুলো হওয়া উচিত না। আর আরেকটা হচ্ছে আমি এটার পক্ষে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে পরিমাণ সময় দরকার এটা করবার জন্য, সেটা করবার সময় দেবার জন্য নির্বাচন সাপেক্ষে আমরা প্রস্তুত না। তখন আলোচনার প্রশ্ন আসবে যে অ্যাগ্রিড সাবস্ট্যান্সের
ফিউচার কি হবে। সেক্ষেত্রে তখন আলোচনা হতে পারে যে আপনার একটা ন্যাশনাল চার্টার, ন্যাশনাল প্লেজ সাইন করতে পারে কিনা পলিটিক্যাল পার্টিজ ফর দ্য নেক্সট গভর্নমেন্ট, অথবা রেফারেন্ডামে যেতে পারে এই বিষয়গুলো নিয়ে ফার্দার আলোচনা এবং জনগণের মতামত নেবার জন্য। জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের কেউ একজন বলেছেন যে বিএনপির জন্য অপেক্ষা করছে সরকার। কি মনে করেন আপনি, বিএনপির জন্য অপেক্ষা কেন? দেখেন, বড় রাজনৈতিক দল হিসাবে তো ইন প্রিন্সিপাল ওই মিটিংয়ে আমি সাকিব ভাই আমরা ছিলাম, বিএনপি কিন্তু একমত। তার কিছু রিজার্ভেশন আছে যে দেরি হয়ে গেছে, প্রয়োজনীয়তা আদৌ আছে কিনা, বাট রিল্যাক্টেন্টলি বিএনপি অ্যাগ্রিজ টু ইট। তো এখন যেহেতু বিএনপি সবচেয়ে বড় স্টেক হোল্ডার এখানে পলিটিক্যাল পার্টি আকারে, তার মতামতটা তো জরুরি। তো সেক্ষেত্রে মতামত কি ফর্মে বিএনপির কাছে চাওয়া হয়েছে এবং বিএনপি কি রেসপন্স করেছে সেটা তো আমরা গণমাধ্যমে তেমন কোনো বক্তব্য দেখি নাই। তবে সবার মতামত এখানে জরুরি, গণ অভ্যুত্থানের ফরমানটা যেন সবার হয়। আগামী দিনের রাজনীতি সরগরম কতটা থাকবে, এবং এই যে সরগরম রাজনীতি, নির্বাচনী রোডম্যাপ যদি সুস্পষ্টভাবে ঘোষণা হয়, সেই ক্ষেত্রে কি রাজনীতি নতুন মেরুকরণ শুরু হবে? আমি ব্যক্তিগতভাবে আসলে খুব আশাবাদী মানুষ। আমি স্বপ্ন দেখতে পছন্দ করি, দেখাইতে পছন্দ করি, এবং আমি বোধ করছি যে একটা জাতির টামুলটাস একটা জার্নি আছে, এই জার্নির ভিতরে তার আপস অ্যান্ড ডাউনস আছে, তার চ্যালেঞ্জ আছে। এটার মধ্য দিয়ে জাতি তার নিজস্ব ভাষায়, শব্দে, সময়ের মধ্যে তার পথ খুঁজে নেবে।